আসসালামু আলাইকুম। বিডি রেজাল হলদার অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম। যুদ্ধের লাগাম আইআরজিসির হাতে। বর্তমান ইরানের প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে আইআরজিসি যুক্ত। খামেনির পরবর্তী সর্বোচ্চ নেতা ইরানের বাহিনীর সক্ষমতাকে আরো পাকাপোক্ত করবে বলে আশাবাদ করা যায়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের শীর্ষ কমান্ডারদের হারানোর পরও যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণে নিজেদের নিয়ন্ত্রণ আরো শক্ত করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি। সংশ্লিষ্ট উচ্চ পদস্থ সূত্রগুলো বলছে, আইআরজিসির এই কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। নেতৃত্ব শূন্য হওয়া আশঙ্কা থেকে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর আগেই রেভলিউশনারি গার্ডস তাদের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্পণ করেছিলেন। প্রতিরোধের এই কৌশলে কিছুটা ঝুঁকিও রয়েছে, কারণ মধ্যম সারির কর্মকর্তাদের প্রতিবেশী দেশগুলোর হামলার ক্ষমতা দেওয়ার ভুল বোঝাবুঝি বা বিস্তৃত যুদ্ধের আশঙ্কা বাড়ছে। গত বুধবার ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্ক ও ইরানের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে, যদিও ইরান ওই হামলার কথা অস্বীকার করেছে। ইরানের অভ্যন্তরীণ ব্যবস্থার প্রতিটি স্তরে রেভলিউশনারি গার্ডসের কেন্দ্রীয় ভূমিকা এবং নিরাপত্তা বিষয়ে তাদের কঠোর অবস্থান দেশটিতে বিক্ষোভ দানা বাঁধার পথ কঠিন করে তুলছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্তৃপক্ষের আশা পূরণ হয়নি। তাদের আশা ছিল হামলার ফলে ইরানে গণ অভ্যুত্থান বা সরকার পরিবর্তন ঘটবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা ইউনাইটেড আগেনিস্ট নিউক্লিয়ার ইরান এর আইআরজিসি বিষয়ক গবেষণা প্রধান কাশরা আরাবি বলেন, শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় এই বাহিনীর ক্ষমতাকে আরও পাকাপোক্ত করতে পারে। আইআরজিসি কার্যক্রম সম্পর্কে অবগত ইরান ও আঞ্চলিক পর্যায়ে ৬টি সূত্র বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে আইআরজিসি অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠছে। বর্তমানে প্রতিটি বড় সিদ্ধান্তের সঙ্গে তারা যুক্ত। দেখছেন, আমেরিকা এবং ইসরায়েল মনে করছিল যে যদি ইরানে হামলা করে আয়াতুল্লাহ খামেনিকে যদি মেরে ফেলা হয়, তাহলে ইরানের মেরুদণ্ড ভেঙে ফেলা হবে। অর্থাৎ ইরানে তাহলে এই যে যারা উচ্চ ক্ষমতায় আছেন তারা ভেঙে যাবে, তাদের সরকার পতন হয়ে যাবে এবং তারা সেখানে একটা নতুন সরকার গঠিত হবে। এই সব চিন্তা ভাবনা করে ইরানে কিন্তু অ্যাটাক করেছে। তারা বুঝতে পারে না যে আসলা বাস তারা নিতে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে ইসরায়েল যে অ্যাটাক করেছে ইরানের উপরে, সেখানে কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনার আয়াতুল্লাহ খামেনি তিনি কিন্তু মারা যান। মারা যাওয়ার পর সেই জায়গার যে আইআরজিসি যে কোর বাহিনী আছে তাদের ক্ষমতা পাওয়ার সম্পর্কে সারা বিশ্ব কিন্তু অলরেডি দেখতেছে এবং তারা যেই জায়গায় যুক্তরাষ্ট্রের ছিল আপনার ঘাঁটি ছিল, প্রত্যেকটা জায়গায় তারা হামলা চালিয়েছে। এই হামলা ছিল একদম নিখুঁত হামলা এবং সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে এবং ভয়ে এখন ইরানের ভয়ে কাঁপতেছে। যদিও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বলছে তারা আর থামবে না যতদিন পর্যন্ত ইরান আত্মসমর্পণ না করবে। আমি তো মনে করি যতদিন পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল আত্মসমর্পণ না করবে ততদিন পর্যন্ত ইসরায়েলি যুদ্ধ থামাবে না। দেখেন, ইসরায়েলের যে আপনার ইগুলো আছে, আপনার ওই ড্রোন গুলো কম দামি এবং মিসাইল গুলো কম দামি, সেই কম দামি ড্রোন গুলো যুক্তরাষ্ট্রের লক্ষ্য করে তারা নিক্ষেপ করে, ইসরায়েলে লক্ষ্য করে নিক্ষেপ করে। সেগুলো ঠেকানোর জন্য আপনার এই যে যুক্তরাষ্ট্রের এবং এই ইসরায়েলের হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন কোটি টাকা তাদের খরচা আছে সেগুলো ঠেকানোর জন্য। তারা কতটুকু বুদ্ধিমান। এখন পর্যন্ত আর একটা কথা শুনেছি আমরা যে ইরান যে হামলা চালিয়েছে অর্থাৎ তা প্রায় তাদের যে বোমা, বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম, যে ষষ্ঠ পর্যায়ে যে যুদ্ধ সরঞ্জাম আছে না, সেগুলো অর্থাৎ প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ শেষ হয়েছে, এখনো যে 4টা ধাপ আছে সব বিশাল বিশাল, তার চেয়ে অনেক বেশি, তার চেয়ে শক্তিশালী অনেকগুলা, যা তা কল্পনাও করতে পারেনি। এখন সেগুলো কিন্তু অলরেডি রেডি করে রেখেছে এবং এমন পর্যায়ে যে ইরানকে যুদ্ধে সাজসজ্জভাবে তারা করে রেখেছে, সাজিয়ে রেখেছে।
এখন সেখানে এখন মানে যে ইরান এবং ইসরায়েল সেখানে যেতেই ভয় পাচ্ছে। আপনারা শোনেন নাই যে আমেরিকা স্থলপথে তাদের সেনা পাঠাবে, ভয়ে এখন সেখানে যাওয়া তো দূরের কথা, কল্পনা করতেই পারে না। ওদিকে আবার ইরান কি করছে, ইরান মনে করেন মিসাইল ছুড়ে দিছে তাদের যে বড় যে যুদ্ধ জাহাজ আছে, আপনারা জানেন যে সাবমেরিন জাতীয়, তারপর যুদ্ধ জাহাজ আছে, সেইটাকে লক্ষ্য করে যে মিসাইল ছুড়েছে, সেই মিসাইল প্রায় 20টির মতো তাদের সেখানে মিসাইল পড়ে এবং একটা জাহাজ ধ্বংস হয়ে গেছে, আপনারা জানেন। এবং এখন কিন্তু ইসরায়েল মানে যে ইসরায়েলকে যে বোমাগুলো ফেলছে ইরান, তা কিন্তু এখনো কিন্তু থামছে না। তারা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে, একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আপনার আমেরিকার স্থাপনাগুলোয়। এখন বিশ্বের যে মুসলিম মানে মধ্যপ্রাচ্যে যে কান্ট্রি ছিল যারা মানে তাদের আর কি তাবেদারি করত, অর্থাৎ গোলামি করত, তার ভিতরে মনে করেন আছেন ওই আরব, মিশর টিশর এইসব। কিন্তু সৌদি আরব এখন কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছে, কারণ যখন ইসরায়েলকে অ্যাটাক করা শুরু করে তখন সৌদি আরবের যে ডিফেন্স আসলো, ড্রোন টোরম, তারপর রাডার, এগুলো সব সরিয়ে নিয়েছে, সরিয়ে নিয়ে আপনার ইসরায়েলে দিয়েছে আমেরিকা। তখন কিন্তু সৌদি আরব একটা বিশাল একটা তাদের বোঝাপড়া হয়ে গেছে যে এই দেশে আসলে তারা যে আসে তাদের তেল মেখে তাদের তেলগুলো মানে এবং তাদের অর্থগুলো সংগ্রহ করার জন্য আমেরিকা তাদের দেশে ঘাঁটি করেছে। এখন তারা বুঝতে পেরেছে, এবং যদি তাদের এই আক্কল হয়, তাদের আসলে সেই দেশ থেকে তাদের ঘাঁটি উড়িয়ে ফেলা উচিত বলে আমি মনে করি। এবং এই সৌদি আরবের ইরানের সাথে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। তবে খামেনির ছেলে মোস্তফা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা যেতে পারে। তার সঙ্গে রেভলিউশনারি গার্ডের বাহিনীর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাহিনীর উপর তার ব্যাপক নিয়ন্ত্রণ যেমন আছে, তেমনি কট্টরপন্থী তরুণ কর্মকর্তাদের মধ্যেও তিনি খুব জনপ্রিয়। আরাবি আরো যোগ করেন, যদি এই সংঘাত হঠাৎ থেমে যায় এবং বর্তমান শাসন ব্যবস্থা টিকে থাকে, তবে এটা নিশ্চিত রেভলিউশনারি গার্ডস ভবিষ্যতে আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গবেষক কাশরা আরাবি জানান, 2003 সালে মার্কিন আগ্রাসনে ইরাকি বাহিনীর বিপর্যয় দেখে 20 বছর ধরে হামলার মুখে এই বিকেন্দ্রীকরণ নীতিকে নিজেদের মতাদর্শের অংশ করে নিয়েছে আইআরজিসি। তিনি বলেন, মূল পরিকল্পনাই ছিল বিকেন্দ্রীকরণ, যাতে কোনো নির্দিষ্ট প্রদেশে হামলা হলেও সেটি নিজ থেকে আত্মরক্ষা করতে পারে এবং শাসন ব্যবস্থার কর্তৃত্ব শাসন বজায় রাখতে পারে। দেখছেন কত বড় মানে তারা চিন্তা ভাবনা করে রেখেছে। বিকেন্দ্রীকরণ মূল চাবিকাঠি। আইআরজিসি কার্যক্রম সম্পর্কে অবগত ইরান ও আঞ্চলিক পর্যায়ের 6টি সূত্র বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে আইআরজিসি অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠছে। বর্তমানে প্রতিটি বড় সিদ্ধান্তের সঙ্গে তারা যুক্ত। আইআরজিসি ঘনিষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা জানান, বাহিনীর নতুন প্রধান আহমদ ওয়াহিদি প্রতিটি উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিতি থাকছেন। তার মতে মূল লক্ষ্য ইরানের ইসলামী বিপ্লবী ব্যবস্থা এবং তার আদর্শিক উদ্দেশ্য টিকিয়ে রাখা। গত মঙ্গলবার এক টেলিভিশনের সাক্ষাৎকারে উপ প্রতিরক্ষা মন্ত্রী ও আইআরজিসির সদস্য রেজা তালাইন এই বাহিনীর ঘুরে দাঁড়ানোর সক্ষমতা তৈরির প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি জানান, কমান্ড কাঠামোর প্রতিটি স্তরে একজনকে কর্মকর্তার বিপরীতে ক্রমান্বয়ে নিচে 3টি পদ পর্যন্ত উত্তরসূরি নির্ধারণ করে রাখা হয়েছে, যাতে যে কোনো মুহূর্তে তারা স্থল বিশক্তি হতে পারেন। এখন পর্যন্ত এই কৌশল কার্যকর বলে মনে হচ্ছে, তবে যদি লাগাতার হামলার উচ্চপদস্থ মধ্যম সারির কমান্ডাররা নিহত হতে থাকেন, তবে শেষ পর্যন্ত বাহিনীর কৌশলগত সংহতি বজায় রাখার সক্ষমতা পরীক্ষামূলক পরীক্ষার মুখেও পড়তে পারে। তালাইক বলেন, প্রতিটি ইউনিট ও সেকশন এমনভাবে সাজানো হয়েছে যে কোনো কমান্ডার নিহত হওয়া মাত্রই একজন উত্তরসূরি অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করবে। দেখছেন কত সুন্দরভাবে সুশৃঙ্খল। গত বছর ইসরায়েলের হামলায় আইআরজিসির প্রধান সহ গোয়েন্দা, মহাকাশ ও অর্থনৈতিক ইউনিটের প্রধানরা নিহত হন। শনিবার এক বিমান হামলায় নিহত হন বাহিনীর তৎকালীন প্রধান মোহাম্মদ পাকপুর। গবেষক কাউসার আরবি জানান,
2003 সালে মার্কিন আগ্রাসনে ইরাকি বাহিনীর বিপর্যয় দেখে 20 বছর ধরে হামলার মুখে বিকেন্দ্রীকরণ নীতিকে নিজেদের মতাদর্শের অংশ করে নিয়েছেন আইআরজিসি। তিনি বলেন, মূল পরিকল্পনাই ছিল বিকেন্দ্রীকরণ, যাতে কোনো নির্দিষ্ট প্রদেশে হামলা হলেও সেটি নিজে দেশে আত্মরক্ষা করতে পারবে বলে এবং শাসন ব্যবস্থার কর্তৃত্ব ও শাসন বজায় রাখতে পারে। অবশ্যই এই আইআরজিসি সম্পূর্ণ সমগোত্রীয় কোনো ইউনিট নয়, তাদের ভেতরেও উপদলীয় কোন্দল, ব্যক্তিগত বিরোধ এবং বাহিনীর ভূমিকা নিয়ে মতভেদ রয়েছে। তবে একটি সূত্রের মতে, ইরান যখন আক্রান্ত হয় তখন তারা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ থাকে। ঘরে বাইরে শত্রুর মোকাবিলা। আইআরজিসির ক্ষমতা বিকেন্দ্রীকরণ পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল এটি নিশ্চিত করা, বাহিনী যেমন ইরানের ওপর বাইরের হামলার সামরিক জবাব দেওয়ার প্রধান শক্তি হিসেবে কাজ করবে, এমনকি অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার ভূমিকাও পালন করবে। এখন পর্যন্ত এই কৌশল কার্যকর বলে মনে হচ্ছে। তবে যদি লাগাতার হামলার উচ্চপদস্থ মধ্যম সারির কমান্ডাররা নিহত হতে থাকেন, তবে শেষ পর্যন্ত বাহিনীর কৌশলগত সংহতি বজায় রাখার সক্ষমতা পরীক্ষামূলক হতে পারে। অবশ্যই আইআরজিসি সম্পূর্ণ সমগোত্রীয় কোনো ইউনিট নয়, তাদের ভেতরেও উপদলীয় কোন্দল, ব্যক্তিগত বিরোধ এবং বাহিনীর ভূমিকা নিয়ে মতবাদ রয়েছে। তবে একটি সূত্রের মতে, ইরান যখন আক্রান্ত হয় তখন তারা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ থাকে। দেখছেন, এই ঐক্যবদ্ধ থাকাটাই কিন্তু সবচেয়ে মূল ব্যাপার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার 5 দিন পর কমান্ডার কাঠামো ভেঙে পড়ার কিছু লক্ষণ দেখা যেতে পারে বলে উল্লেখ করেছেন গবেষক কাশরা আরবি। উদাহরণ হিসেবে তিনি উপসাগরীয় দেশগুলোর বেসামরিক লক্ষ্যবস্তুতে ক্রমবর্ধমান বেপরোয়া হামলার দিকে ইঙ্গিত করেন। বর্তমানে আইআরজিসি ইরানের প্রায় প্রতিটি কৌশলগত সিদ্ধান্তর সঙ্গে যুক্ত, এমনকি যুদ্ধের আগের চেয়েও এখন তাদের প্রভাব অনেক বেশি। এছাড়া রাজনৈতিক নেতৃত্বে বর্তমানে যে শীর্ষ 3 ব্যক্তি রয়েছেন তারা সবাই সাবেক আইআরজিসির সদস্য। এটিও বাহিনীর জন্য একটি বড় শক্তি। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বিডি রেজাল হাওলাদার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বিডি রেজাল হাওলাদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটন অন করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে দেখার জন্য, এবং লাইক ও আপনার মূল্যবান মতামত জানান কমেন্টের মাধ্যমে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।